হ্যালো স্টুডেন্ট, তোমরা সকলে ভালো আছো? তাহলে আমাদের পড়া কন্টিনিউ করা যাক। এর আগে ইলেকট্রোস্ট্যাটিক্স 1-এ আমরা কুলম্বস ল নিয়ে আলোচনা করেছিলাম। আজ ইলেকট্রোস্ট্যাটিক্স 2-এ আমরা আলোচনা করব ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি নিয়ে। ইন্টেন্সিটি অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং প্রাবল্য। আমাদের প্রথমে এই তড়িৎ ক্ষেত্রের ধারণা কিভাবে এলো সেটা আমরা জানার চেষ্টা করি। আমরা কি জানি না, আমরা জানি দুটো বস্তু এই একটা বস্তু, এর আধান হচ্ছে প্লাস কিউ, এই একটা বস্তু, এর আধান হচ্ছে প্লাস স্মল কিউ। তো আমরা জানি দুটো আহিত বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করে। এই পারস্পরিক ক্রিয়া ব্যাখ্যা করতে গিয়েই তড়িৎ ক্ষেত্রের ধারণা কিন্তু আমাদেরকে আনতে হয়। তো তড়িৎ ক্ষেত্রের ধারণা অনুসারে একটি আহিত বস্তু, যেমন প্লাস কিউ আধানে এই যে আহিত বস্তু, এর চারিদিকে একদম চারিদিকে অঞ্চলে এমন একটি তাড়িতিক পরিবর্তন আসে যার ফলে ওই অঞ্চলে অপর একটি আহিত বস্তুকে, অর্থাৎ এই যে প্লাস ছোটো হাতের কিউ আধানযুক্ত বস্তুকে আনলে তার ওপর একটি বল ক্রিয়াশীল হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি? প্রথমে চারপাশে কোনো আধান থাকেনি, প্লাস কিউ অর্থাৎ এই আধানযুক্ত বস্তুটি আনার ফলে এর চারিপাশে এমন এক তাড়িতিক পরিবর্তন চলে আসে যার ফলে অন্য যে কোনো বস্তু, অর্থাৎ এক্ষেত্রে প্লাস ছোটো হাতের কিউ বস্তু আনলে কিন্তু সেই বস্তুটিকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। এই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার আমরা সরাসরি চলে আসবো কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো প্রাবল্যর প্রথম সংজ্ঞা দেব। প্রাবল্য কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ইন্টেন্সিটি, এই জিনিসটা প্রথম জানা যাক। ইন্টেন্সিটি জানা যাক। আচ্ছা, তো এর ডেফিনেশনটা হবে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান
আনলে তার ওপর যে বল ক্রিয়াশীল হয় তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। প্রাবল্য বলে। এখন আমাদেরকে এই সংজ্ঞাটি বুঝতে গেলে ছোট্ট একটা ড্রয়িং আগের মতো করতে হবে। কীরকম না, একটা চার্জ এখানে আছে, প্লাস কিউ চার্জ এখানে রয়েছে। এই চার্জ হতে আর দূরত্বে আরেকটি চার্জ প্লাস ছোট হাতের কিউ এখানে অবস্থিত। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন এই বি বিন্দুতে প্রাবল্য, তাহলে কি হবে? তাহলে উপরোক্ত যে সংজ্ঞা আমি দিলাম, তাহলে অতএব বি বিন্দুতে প্রাবল্য তাকে আমরা ভেক্টর চিহ্ন দিয়ে লিখছি ই। তাহলে এটা কি আসবে? লিমিট কিউ টেন্স টু 0 এফ বাই কিউ। অর্থাৎ এই যে আধান স্মল কিউ, এই বিন্দুতে এই দিকে একটি বল কিন্তু অনুভব হবে। এই প্লাস কিউ আধান এখানে আছে বলে এফ পরিমাণ বল কিন্তু এই প্লাস ছোট হাতের কিউ পরিমাণ আধান কিন্তু একটা অনুভব করবে। তো তাহলে বি বিন্দুতে প্রাবল্য কী হবে? লিমিট ডেল্টা কিউ টেন্স টু 0 এফ বাই কিউ। এখন নিউটনের সূত্র অনুসারে এই এফ এর মান কিন্তু আমরা সহজে লিখতে পারি, লিমিট কিউ টেন্স টু 0 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এফ এর মান। আচ্ছা, এবার যেহেতু একটা ভেক্টর দিয়েছি, তাই আমরা ভেক্টর চিহ্ন দেবো। আর এখানে নিচে কিন্তু আর একটা ছোটো হাতের স্মল কিউ আছে, ওটা কিন্তু লিখে দিলাম, আর ভেক্টর চিহ্ন আর ক্যাপ দিয়ে দিলাম, যেহেতু আর ক্যাপের অভিমুখী এই যে বলটা দিয়ে দিলাম। বেশ, তাহলে দেখো এই ছোট হাতের কিউ কেটে গেল। লিমিট কিউ টেন্স টু 0 1/4 পাই এপসাইলন নট বড় হাতের কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডেরিভেশান। অর্থাৎ প্রাবল্য কত, বি বিন্দুতে প্রাবল্য কত, সেই প্রাবল্যর ডেরিভেশান হচ্ছে এইটা। এবার এখানে লিমিট দেওয়ার কারণ কি? লিমিট দেওয়ার কারণ হচ্ছে এই যে প্লাস স্মল কিউ আধানটা বি বিন্দুতে আনা হয়েছে, এর জন্যে যেন এই এ বিন্দুতে যে প্লাস বড় হাতের কিউ আধানটি রয়েছে এই বিন্দুর ওপর যেন প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য এই স্মল কিউ আধানটাকে যতটা পারা যায় ক্ষুদ্র নেওয়া হয়, যাতে করে ও কিন্তু নিজে যে তড়িৎ ক্ষেত্র আগে সৃষ্টি করেছে, বড় হাতের কিউ আধান যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে তাকে প্রভাবিত করতে না পারে।
বেশ, তাহলে এটা আমরা সহজেই লিমিটটা তুলে দিয়ে তাহলে 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইলেকট্রিক ফিল্ড তাহলে কি আসছে, তাহলে এটা আমরা ভেক্টর চিহ্ন তুলে দিয়ে আমরা কেউ লিখলাম। তাহলে তাহলে বি বিন্দুতে প্রাবল্য কি হবে সেটা কিন্তু বি বিন্দুতে কি আধান আছে তার ওপর কিন্তু নির্ভর করছে না, স্মল কিউ আধানের ওপর কিন্তু নির্ভর করছে না। তাই কিন্তু আমরা কিন্তু ডেরিভেশানে কিন্তু পেলাম, এই ডেরিভেশানে কিন্তু স্মল কিউ নেই, ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, এবার প্রাবল্যের আমরা ইউনিটগুলো দেখে নিই। প্রাবল্যের সিজিএস ইউনিট তাহলে কি হবে, যে প্রাবল্য যেহেতু বল বাই আধান, তাহলে বল হচ্ছে ডাইন বাই ইএসইউ। প্রাবল্যের এসআই ইউনিটটা কি হবে, এসআই ইউনিটটা হবে, এখানেও বল হচ্ছে নিউটন আর আধানের একক হচ্ছে কুলম। তো এই নিউটন পার কুলমকে কিন্তু ভোল্ট পার মিটার হিসাবেও লেখা যায়। যদি বলো কিভাবে, তা দেখিয়ে দিচ্ছি। দেখো, নিউটন পার কুলমকে কি করে ভোল্ট পার মিটারে লিখতে পারি। দেখো, 1 নিউটন পার কুলম। আমি একটা কাজ করলাম না, মিটার দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে 1 নিউটন ইন্টু 1 মিটার, নিচে 1 কুলম ইন্টু 1 মিটার। দেখো, এই নিউটন ইন্টু মিটার এটা কি দেয়, জুল, তাহলে 1 জুল, নিচে কি রয়েছে 1 কুলম ইন্টু 1 মিটার। আমরা বিভবের সংজ্ঞায় আমরা জানি যে ভোল্ট ইজিক্যাল টু কি, জুল পার কুলম, জুল পার কুলম। তার মানে এই জুল পার কুলমটাকে চলে এলো কি ভোল্ট, 1 জুল পার 1 কুলম হচ্ছিল ভোল্ট, তাহলে এটা হলো 1 ভোল্ট, আর নিচে 1 মিটার রয়েছে, তার মানে হলো কি ভোল্ট পার মিটার। তো এই নিউটন পার কুলম এটা কিন্তু অ্যাকচুয়ালি ভোল্ট পার মিটার এই এককও প্রকাশ করা যাচ্ছে। এবার চলে এসো যে মাত্রা, প্রাবল্যের মাত্রা। প্রাবল্যের মাত্রা, তো প্রাবল্যের ডেরিভেশানটা কি, প্রাবল্যের ডেরিভেশানটা আমার ছিল কি না, খুব সহজ ডেরিভেশানটা কি ছিল, এফ বাই কিউ। তাহলে প্রাবল্যের মাত্রা যদি লিখতে হয় তাহলে এখানে কী হবে না, এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। তাহলে এফ এর মাত্রা হচ্ছে কি আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2, আর আধানের মাত্রা কিন্তু আমরা জানি আই টি। তাহলে এলো কি এম এল টি টু দি পাওয়ার -3, দেখো এটা উঠে যে -3 হয়ে গেল, আর আইটা ওপর দিকে উঠে যে -1 উঠে গেল। তাহলে আমরা কি জানলাম না, একটা আধান এখানে রয়েছে প্লাস কিউ পরিমাণ আধান, সেই আধান থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু পিতে প্রাবল্য ই এর মানটা তাহলে কি হবে না, ই ইজিক্যাল টু 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার। যদি আমাদেরকে এটার গ্রাফ আঁকতে বলা হয় যে প্রাবল্যর সাথে দূরত্বের কি গ্রাফ, এই দূরত্ব আমরা দেখতে পাচ্ছি যে দূরত্ব যত বাড়বে প্রাবল্য কিন্তু তত কমে যাচ্ছে, যে কিউ বাই আর স্কোয়ার। তা দূরত্ব যত বাড়বে, এই দূরত্ব যত বাড়বে কিন্তু তত ফিল্ডটা কিন্তু কমে যাচ্ছে। এখানে যদি ভেক্টর চিহ্ন দিই তাহলে এখানে কিন্তু একটা আর ক্যাপ দিয়ে দিতে হবে। তো আমাকে যদি গ্রাফ আঁকতে বলা হয় যে একটা
গ্রাফ ড্রয়িং করা হোক, ফিল্ডের সাথে ডিস্ট্যান্সের একটা গ্রাফ, তাহলে এটা কার্টেসীয় কোঅর্ডিনেট আমরা আনু ও এক্স ও ওয়াই, এই ও বিন্দুতে কিন্তু পয়েন্ট চার্জটা আছে, প্লাস কিউ পয়েন্ট চার্জটা কিন্তু এখানে আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, দূরত্ব যত বাড়বে ফিল্ডের পরিমাণ কিন্তু তত কমবে। তাহলে গ্যাপটা কীরকম হবে, গ্যাপটা হবে কিন্তু ঠিক এইরকমভাবে, অর্থাৎ এই গ্যাপটা আসবে ই ভ্যারেজিয়াস 1/r²। বেশ, ঠিক আছে, গ্যাপটা হলো। এবার চলে এসো যে একটা নতুন জিনিস আমরা শিখব, যেটা হচ্ছে আহিত পরিবাহীর পৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলে তড়িৎ প্রাবল্য, অর্থাৎ আগে তো পয়েন্ট চার্জের জন্য আমরা তড়িৎ প্রাবল্যটা বিভিন্ন ডিস্ট্যান্সে কি হবে সেটা তার একটা সমীকরণ আমরা পেয়েছি। এবার পয়েন্ট চার্জ নয়, একটা আহিত পরিবাহী। তো আহিত পরিবাহীর নিকটবর্তী অঞ্চলে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, তার জন্যে যে উপপাদ্যটা আমরা শিখব তাকে বলা হচ্ছে কিসে, কুলম্বের উপপাদ্য। দেখো, আগে উপপাদ্যটা আমি একটু বিবৃতিটা দিয়ে দিই আগে, যে কোনো আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সিগমা বাই কে এপসাইলন 0 হয়। ঠিক আছে, তাহলে যেখানে কে কি না মাধ্যমের পরা বৈদ্যুতিক ধ্রুবক, আর সিগমাটা কি, সিগমাটা হচ্ছে ওই যে আহিত বস্তু আনা হয়েছিল, অর্থাৎ আহিত বস্তুর নিকটবর্তী যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করা হচ্ছে হ্যাঁ, সিগমাটা হচ্ছে কি, তাহলে আহিত বস্তুর নিকটবর্তী যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করা হচ্ছে বস্তুর ওই অংশের আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক
তলমাত্রিক ঘনত্ব। দেখো তাহলে এই হলো সিগমাটা। তো এটা ড্রয়িং করলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে যে ব্যাপারটা কি। তাহলে একবার পড়ে ফেলি। কোনো আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সিগমা বাই কে এপসাইলন 0 হয়, যেখানে কে হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আর সিগমাটা হচ্ছে ওই আহিত বস্তুর যে কাছের অংশে প্রাবল্য নির্ণয় করতে চাইছি সেই অংশের হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। আচ্ছা, তাহলে যদি বলা হয় এটাকে ডেরিভেশন করা হোক, প্রমাণ করা হোক, তাহলে একটা চিত্র অঙ্কন করে নিই। এই হচ্ছে আহিত বস্তুটি। আমরা এখানে আহিত বস্তুটা গোলক হিসাবে কল্পনা করব। এই বিন্দুতে পি বিন্দু, এই বিন্দুতে কিন্তু আমি ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ প্রাবল্যটা কত সেটা কিন্তু নির্ণয় করতে চাইছি। এই পি বিন্দুতে খুব কাছে অবস্থিত, ঠিক আছে। আর ওই যে বলছিলাম যে সিগমাটা হচ্ছে কি না, এই যে পরিবাহীর এই যে কাছের ক্ষুদ্র অংশ, অর্থাৎ এই যে পি বিন্দুর কাছের যে ক্ষুদ্র অংশ, এই অংশের কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটাই হচ্ছে কিন্তু সিগমা, ঠিক আছে। আর পুরো ব্যবস্থাটা একটা কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমেতে কিন্তু রাখা আছে, মানে পুরো আহিত গোলকটি কিন্তু কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে কিন্তু রাখা আছে। তাহলে প্রমাণটা কিভাবে হবে না, মনে করি আচ্ছা, এই গোলকটার ব্যাসার্ধ আর ধরে নিই, যেহেতু গোলকই ধরেছিলাম, মনে করি আর ব্যাসার্ধের একটি গোলীয় পরিবাহীকে এপসাইলন তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে রাখা হলো এবং পরিবাহীটিতে প্লাস কিউ, বড় হাতের কিউ, তাহলে পরিবাহীটিতে প্লাস কিউ পরিমাণ আধান দেওয়া হলো। দেখো, যেহেতু পি বিন্দুটি পরিবাহী গোলকের খুব কাছে অবস্থিত, তাহলে আমরা ধরে নিতে পারি কি না, এই গোলকের সমগ্র এই যে প্লাস কিউ আধানটা তার যেন কেন্দ্রেতে কেন্দ্রীভূত রয়েছে, অর্থাৎ পরিবাহীর পৃষ্ঠের খুব কাছে তো পি আধান অবস্থিত, এই পি বিন্দুটা অবস্থিত, এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই গোলক হিসাবেই কিন্তু আমরা প্রমাণটা করব যে গোলকের সমগ্র আধানটা তার কেন্দ্রে কিন্তু সঞ্চিত রয়েছে, ঠিক আছে। তাহলে এই পি বিন্দু থেকে এই কেন্দ্রের যা দূরত্ব সেটাই হবে কিন্তু নির্ণেয় এই ফিল্ড বার করার জন্য নির্ণেয় দূরত্ব। তাহলে পি বিন্দুতে প্রাবল্য ই সেটা কি হবে 1/4 এপসাইলন কিউ বাই আর স্কোয়ার, না নির্ণেয় দূরত্বটা তখন আর, তো আমরা এটাকে 4 পাই
কে এপসাইলন নট লিখতে পারি, এপসাইলনকে কে এপসাইলন নট। আচ্ছা, এখানে আর স্কোয়ার রইল। কিউটা হচ্ছে কি না টোটাল যে গোলকে আধান দেওয়া হয়েছে। এখন আধানের তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, তো সিগমাকে আমরা গোলকের ক্ষেত্রফল দিয়ে গুণ করলেই আমরা টোটাল আধানটা পেয়ে যাব। তাহলে কিউ এর মান হচ্ছে সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার। তো এখানে আর স্কোয়ার কেটে গেল, 4 পাই কেটে গেল, তাহলে এলো কি না সিগমা বাই কে এপসাইলন 0। তাহলে প্রমাণিত হয়ে গেল ব্যাপারটা যে পরিবাহীর খুব কাছে কোনো বিন্দুতে প্রাবল্যের ইলেকট্রিক ফিল্ডের মান কত। এরপর দেখা যাক যে ঠিক আছে, আমরা একটা বিন্দু আধান এখানে রাখছি, এখানে একটা আমরা বিন্দু আধান রাখছি প্লাস কিউ। তো সেই বিন্দু আধান হতে আর দূরত্বে যে কোনো একটা বিন্দু পি, সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করতে চাইছি। তো সেটা আমরা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকেই আমরা কিন্তু সেটা লিখতে পারি কি না ই ইজিক্যাল টু 1/4 এপসাইলন নট, যদি মাধ্যমটা বায়ু মাধ্যম হয় তার তড়িৎ ভেদ্যতা এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। সিম্পল একটা ইকুয়েশান কিন্তু আমরা শিখে গেছি। এবার করা হচ্ছে কি না, যদি এরকম কন্ডিশান দেওয়া হয় যে এই বিন্দু আধান প্লাস কিউ এবং এই পি বিন্দুর মাঝে যদি একটা টি বেধের একটা স্ল্যাব রাখা হয়, তাহলে পি বিন্দুতে প্রাবল্যটা কি আগের মতো থাকবে না পরিবর্তন হবে। যদি এই স্ল্যাবটি ধাতু হয়, মেটাল হয়, তাহলে এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু অনেকটা কমে যাবে। আর যদি যে কোনো পরাবৈদ্যুতিক স্ল্যাব হয়, তাহলে পি বিন্দুতে ফিল্ডটা কিন্তু কমবে, পূর্বের তুলনায় কমবে, কিন্তু অতটা কমবে না। ধাতু হলে, মেটাল হলে কিন্তু পি বিন্দুতে ফিল্ডটা কিন্তু অনেক কমে যাবে। তো যাই হোক, এখন কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা স্ল্যাব যদি মধ্যিখানে রাখা হয়, তাহলে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে। সেক্ষেত্রে খুব সহজ একটা নিয়ম শিখে রাখা ভালো, খুব সহজ। ই ইজিক্যাল টু 1/4 এপসাইলন নট কিউ বাই আর ইকুইভ্যালেন্ট স্কোয়ার। এই আর ইকুইভ্যালেন্টটা কি? এটা কি? এটা হচ্ছে এই প্লাস কিউ আধান হতে আর এই যে পি বিন্দু, এই পি বিন্দুর তুল্য দূরত্ব। এখন এই তুল্য দূরত্ব কিভাবে নির্ণয় করব? যখন স্ল্যাব ছিল নি তখন তো দূরত্ব একদম আর, টি বেধের একটি স্ল্যাব এখানে এসে হাজির হয়ে গেল, তাহলে তুল্য দূরত্ব কি না, দেখো এই টি বেধের একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত স্ল্যাব যদি যুক্ত করা হয়, তাহলে দূরত্বটা কিভাবে চেঞ্জ হবে না, আর ইকুইভ্যালেন্টটা হয়ে যাবে আর মাইনাস টি। অর্থাৎ এই যে দূরত্বটা হচ্ছে আর মাইনাস টি, অর্থাৎ টি বেধের স্ল্যাবটুকু কিন্তু আমি বাদ দিয়ে দিলাম, তাহলে বায়ু মাধ্যমের দূরত্বটা কী পেলাম, আর মাইনাস টি যুক্ত কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন টি বেধের স্ল্যাব, এটা তো টি বেধের স্ল্যাব,
এই টি বেদের স্ল্যাবের জন্য বায়ুতে তার তুল্য দূরত্ব আসে √/k × t। তাহলে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয়ের জন্য যে ইকুইভ্যালেন্ট দূরত্বটা সেটা আমরা কীভাবে ধরে নেব না, বায়ুতে আছে কতটা দূরত্ব না, ঠিক এইখান থেকে ঠিক এতটা দূরত্ব বায়ুতে আছে, সেটা হচ্ছে r-t। টোটালটা r ছিল, টি বেদের স্ল্যাব ঢোকানো হয়েছে, তাহলে এটা হচ্ছে r-t, এটা হচ্ছে r-t। ঠিক আছে, এটার সাথে যুক্ত হবে কি না, টি বেদের স্ল্যাবের জন্য তুল্য বায়ুতে দূরত্ব হয় √/k × t। তাই কে এর মান যত বেশি হবে তত কিন্তু এই ইকুইভ্যালেন্ট দূরত্বটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু প্রচুর পরিমাণে কমবে যত পরিমাণে এই কে এর মানটা বাড়বে। এখন ধাতুর ক্ষেত্রে এই কে এর মানটা অসীম, তাই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা অনেকটা কমে যাচ্ছে। আর যে কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবকের, যেমন যদি এখানে অভ্র দেওয়া হয়, তো অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রায় 3-এর কাছাকাছি, তো সেরকমভাবে কিন্তু এই যে টি বেদের জন্য √3 × t এটা হবে কিন্তু বায়ুতে তুল্য দূরত্ব। বেশ, তাহলে আমরা এখানে এই আর ইকুইভ্যালেন্টটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে 1/4πε0 q/, তাহলে এটা হবে r-t, এটা রইল, আর এটা হবে √/k × t তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই হলো ইলেকট্রিক ফিল্ডটার বিচার। এবার আমরা কি শিখব, নিরবচ্ছিন্ন ভাবে বণ্টিত আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য। অনেক প্রবলেম এখানে করা যায়। তো প্রথম কয়েকটা আমরা দেখিয়ে দিই। যে সুষমভাবে একটা রিংকে আহিত করা হলো, অর্থাৎ সুষমভাবে আহিত বৃত্তাকার রিংয়ের অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, ড্রয়িং করে নিই। একটা রিং, আর ব্যাসার্ধের রিং, এটা হচ্ছে কেন্দ্র, আর ব্যাসার্ধের একটা রিং। তাহলে এই রিংয়ের কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, আমি x দূরত্ব ধরছি, এই পি বিন্দুতে কিন্তু প্রাবল্য আমাকে নির্ণয় করতে হবে। এখন এই রিংটাতে +q পরিমাণ, আমি ধরে নিচ্ছি +q পরিমাণ আধান কিন্তু দেওয়া আছে। তো এই পি বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের জন্য এই রিংটাকে কি করতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। ঠিক ওপরের দিকে একটা ক্ষুদ্র অংশ
ডিএল ধরলাম, তেমনি নিচের দিকেও সেরকম ঠিক একটা ক্ষুদ্র অংশ আছে। অর্থাৎ আমরা জোড়ায় জোড়ায় পয়েন্টগুলো ধরে নেব। ঠিক ওপরের একটা ক্ষুদ্র অংশের জন্য নিচে ঠিক একটা ক্ষুদ্র অংশ, আবার ঠিক এই পাশের একটি ক্ষুদ্র অংশের জন্য এই পাশে একটি ক্ষুদ্র অংশ। তাদের জন্য ফিল্ডগুলো কীরকম হবে পি বিন্দুতে সেটা আমরা কিন্তু নির্ণয় করব। এখন এই ডিএল অংশে থেকে পি বিন্দুর দূরত্ব আসবে কি √r² প্লাস এক্স স্কোয়ার। তা আর তো হচ্ছে ব্যাসার্ধ আর এক্সটা হচ্ছে দূরত্ব। তা তার জন্যে ফিল্ডটা কোন দিকে হবে? তার জন্যে ফিল্ডটা হবে এই দিকে, ডিই। এটা সোজা, এটা হচ্ছে সোজা। ডিই, এটা একটা অ্যাঙ্গেল থিটা, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল থাকবে। দেখো ওপরের অংশের জন্য প্রাবল্যটা নিচের দিকে, আবার নিচের দিকে সেম একটা অংশ তার বিপরীতে যদি আমরা ধরে নিই, তার জন্য প্রাবল্যটা কোন দিকে হবে? না এই দিকে আসবে, ঠিক এই দিকে আসবে, এটাও সেই থিটা হবে। এখন এই ডিকে দুটো উপাংশ আমরা ভাগ করতে পারি, একটা হবে এই দিকের উপাংশ, একটা হবে এই দিকের উপাংশ। আবার ওপরের যে ফিল্ড ডিই, এটাও তো ডিই, তো এর জন্য কিন্তু আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা হবে এই দিকে আর একটা হবে ওপর দিকে। তো এই যে পরস্পর অভিলম্ব উপাংশগুলো কিন্তু পরস্পরকে ক্যান্সেল করে দেবে, তাহলে ফিল্ডটা কিন্তু অ্যাকচুয়ালি থেকে যাবে কোন দিকে? না ঠিক এই অক্ষ বরাবর, তাই তো? তাহলে এই অক্ষ বরাবর তাহলে ডিই এর উপাংশটা কী হবে? ডিই কস থিটা, যেহেতু এটা থিটা, ডিই কস থিটা। তাহলে লেখা যাক এবার, ধরা যাক রিংটির ব্যাসার্ধ আর এবং রিংটিতে মোট কিউ পরিমাণ আধান দেওয়া হলো। আচ্ছা, পুরো রিংটাতে, তাহলে অতএব রিংটিতে আধানের রৈখিক ঘনত্ব তাহলে সেটা কত আসবে? না Q/2πr, পরিধি দিয়ে ভাগ করে দিলাম, Q/2πr, এটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি। তা সেই রিংটিতে লিনিয়ার চার্জ ডেনসিটি কত? Q/2πr। এখন ওপরে যে ক্ষুদ্র ডিএল ছোট্ট একটুখানি অংশ নিয়েছিলাম, পুরো বৃত্তাকার পরিবাহীর জন্য ক্ষুদ্র যে ডিএল অংশ নিয়েছিলাম, ওই ডিএল অংশে আধান কত? অতএব ডিএল অংশে আধান, এটাকে আমরা যদি ডিকিউ হিসাবে বলি, তাহলে কি আসবে? না ল্যামডা ইন্টু ডিএল। ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যের আধান, ল্যামডার মানটা বসিয়ে দিই, কিউ ওপরে ডিএল, নিচে 2πr। আচ্ছা, তাহলে ওই ক্ষুদ্র ডিএল অংশের জন্য, তাহলে এই যে ডিএল অংশের জন্য পি বিন্দুতে যে প্রাবল্য ডিই, তার মানটা কত হবে? অতএব ডিএল
অংশের জন্য পি বিন্দুতে প্রাবল্য ডিটা হবে কি 1/4πε0 dq/r² প্লাস x², যে দূরত্বটা r² প্লাস x², এই যে এই দূরত্বটার বর্গ, এই যে দূরত্বটা, তাহলে এই দূরত্বটার বর্গ কি হবে না r² প্লাস x²। বেশ, ঠিক আছে, ওখানে মানটা আমি বসিয়ে দিই। 1/4πε0 dq এর মানটা হচ্ছে কিউ dl, নিচে 2πr রইল, আর থাকবে কি না r² প্লাস x²। এখন দেখো যে প্রতিসাম্যের জন্য এখন এরকম একটা ঠিক পয়েন্ট তো এই দিকেও রয়েছে, এই দিকেও রয়েছে, তাহলে পি বিন্দুতে প্রাবল্যটা কিন্তু কি বললাম না কেবল ডিই কস থিটায় এই উপাংশটাই কিন্তু থাকবে। ঠিক ঊর্ধ্বমুখী যে দুটো উপাংশ, ঊর্ধ্বমুখী যে দুটো উপাংশ এগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই এক্স অক্ষ বরাবর উপাংশগুলোই কিন্তু থাকবে, তাই তো। তাহলে প্রতিসাম্যের জন্য অতএব প্রতিসাম্যের জন্য পি বিন্দুতে লব্ধি প্রাবল্য রিংয়ের অক্ষ বরাবর ক্রিয়া করবে, তাই তো, এক্স অক্ষ বরাবর। তাহলে অতএব পি বিন্দুতে মোট প্রাবল্য কি আসবে, ই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ডিই কস থিটা, ইন্টিগ্রেশন মানে যোগ, সমগ্র রকম জোড়ায় পয়েন্টগুলো নিতে হবে। পুরো যে বৃত্তাকার সার্কেলটা, এই যে পুরো যে বৃত্তাকার সার্কেলটা অনেকগুলো ছোটো ছোটো কি আমি অংশে ভাগ করব এবং এক জোড়া করে অংশ নিয়ে আমরা কিন্তু বিচারটা করব, সেই জন্য ইন্টিগ্রেশন করতে হলো। পুরো সার্কেলটা পাওয়ার জন্য আমাকে ইন্টিগ্রেশনটা করতে হলো, ঠিক আছে। এখানে আমি বসিয়ে দিই ডির মানটা 1/4πε0 q/2πr, এখানে থাকছে ডিএল, এখানে r² প্লাস x² ইন্টু কস থিটা। দেখো চিত্র থেকে কস থিটার মানটা কি, না এই দেখো, এই যদি ত্রিভুজটা আমি কল্পনা করি, এটা আর, তো তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, মানে x/√r² প্লাস x², ওটা কিন্তু এখানে বসিয়ে দেবো। মানে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ কস থিটার মানটা, তাহলে ওখানে বসিয়ে দিই। সবগুলোকে বাইরে বার করে নিই, ইন্টিগ্রেশানটা তো শুধু ডিএল এর ওপর, সবগুলো বাইরে বার করে নিই। 1/4πε0 q/2πr, এখানে 1/r² প্লাস x² ইন্টিগ্রেশান। আচ্ছা, কস থিটার মানটা কি বললাম যে x/√x² প্লাস r² আর ডিএলটা রইল, তাই তো। তাহলে ইন্টিগ্রেশান যেহেতু শুধু ডিএলের ওপর ইন্টিগ্রেশানটা, বাদ বাকি সবাই ধ্রুবক,
কিউ আর এক্স সবাই ধ্রুবক, সব যদি বাইরে বের করে নেওয়া হয় তাহলে কি আসবে, 1/4 এপসাইলন নটটা রইল এখানে কিউ, আচ্ছা বাই 2πr, আচ্ছা এখানে এক্সটা বেরিয়ে এলো। আচ্ছা এইটা দেখো, এটা হচ্ছে r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2 হবে, এখানে রুট আছে আর এখানে পুরো পাওয়ারটা 1 রয়েছে, তাই তো। ইন্টিগ্রেশান ডিএল, ইন্টিগ্রেশান ডিএল মানে কি, ইন্টিগ্রেশান ডিএল মানে যে পুরো রিংটা আছে সেই পুরো রিংটার কিন্তু পরিধি 2πr, সেটা বসিয়ে দেবো 1/4 এপসাইলন নট এখানে কিউ বাই 2πr, এখানে এক্স, নিচে r² প্লাস x² টু দি পাওয়ার 3/2, এখানে 2πr বসিয়ে দিতে এই জিনিসটা কিন্তু কেটে গেল। তাহলে ফাইনালি কি উত্তর এলো, 1/4 এপসাইলন নট ওপরে কিউ ইন্টু এক্স, নিচে r² প্লাস x² টু দি পাওয়ার 3/2। এই হলো ডেরিভেশান, অর্থাৎ পি বিন্দুতে প্রাবল্য কিন্তু এইটা এলো শেষ পর্যন্ত, পি বিন্দুতে মোট প্রাবল্য এটা এলো। এবার আমি কিছু এখানে স্পেশাল কেস করতে পারি, স্পেশাল কিছু কেস। কি কেস করতে পারি এখানে না, রিংটির কেন্দ্রে অর্থাৎ x=0 বিন্দুতে প্রাবল্য কত বার করতে পারি। আচ্ছা সেক্ষেত্রে এই যে ইকুয়েশানটা এখানে x=0 বসিয়ে দেবো, তাহলে কি আসবে, x=0 বসালে এর মানটা 0, অর্থাৎ একদম রিংয়ের কেন্দ্রে অর্থাৎ এই বিন্দুতে যদি প্রাবল্য নির্ণয় করতে হয় তাহলে কিন্তু এর মানটা কিন্তু 0 আসবে, কারণ এই বিন্দুটা, কারণ এই পাশের আর এই পাশের যে দুটো ছোটো ছোটো বিন্দু আমরা ছোটো ছোটো রেখা যে আমরা নিয়েছি সেটা কি হচ্ছে না, এই বিন্দু দুদিকে পড়ে যাচ্ছে, তার ফলে এই ছোট রেখার জন্য ফিল্ডটা এই দিকে, আবার এই ছোট রেখার জন্য নিচের দিকে যে ছোট রেখা তার জন্য ফিল্ডটা হচ্ছে ওপর দিকে, ক্যান্সেল আউট করে যাচ্ছে। এরকম জোড়ায় পয়েন্ট নিলে কিন্তু ক্যান্সেল আউট করে যাবে, অর্থাৎ মধ্যিখানে একদম সেন্টারে সার্কেলটার যে পুরো রিংটার কেন্দ্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ড কিন্তু 0, ঠিক আছে। আর যদি অনেক দূর হয় যে অর্থাৎ ওই এক্স, অর্থাৎ রিংয়ের কেন্দ্র থেকে পি বিন্দু যদি দূরত্ব খুব বেশি হয়, অর্থাৎ এক্স যদি গ্রেটার দেন আর হলে, তাহলে ওই বিন্দুতে ফিল্ডটা কত আসবে না, ওই বিন্দুতে এখন ফিল্ডটা কী আসবে, আমরা ডেরিভেশানটা আর একবার লিখে নিই, 1/4 এপসাইলন নট qx বাই r² প্লাস x² টু দি পাওয়ার 3/2। তো এক্স যদি খুব বেশি হয় তখন কি হবে, রিলেশানটা এরকম আসবে 1/4 এপসাইলন নট qx। এখান থেকে দেখো, এখান থেকে এক্স কমন নিয়ে বাইরে বার করে দেবো, তাহলে এক্স কমন নিয়ে যদি বাইরে বার করে দিতে হয় তাহলে এক্স কিউ হিসাবে কিন্তু বেরিয়ে আসবে, তাই তো। পুরো একদম বাইরে বার করে দেবো, তাহলে কি থাকবে, তাহলে এটা r² বাই x² প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2, পুরো এক্সটা কমন নিয়ে বাইরে বার করে দিলাম। আচ্ছা তাহলে
তাতে কি হলো না, তাতে এই যে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা খুব একটা বিশাল বড় পার্ট, কারণ এক্স তো হচ্ছে গ্রেটার দ্যান আর, তাহলে এটা খুব বড়, তাহলে এই পোর্শনটা ওয়ানের কাছাকাছি হয়ে যাবে, এই পোর্শনটা ওয়ানের কাছাকাছি, তাহলে 1/4πε0 ওপরে কিউ ইন্টু এক্স, নিচে এক্স কিউ ইন্টু ওয়ানের কাছাকাছি যাবে, কারণ আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার এইটা কিন্তু খুব কম মান দেবে, যেহেতু এখানে কি, যেহেতু এক্স ইজ গ্রেটার দেন আর, তাহলে কি আসছে না আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা কি না টেন্স টু জিরোর কাছাকাছি, সেই জন্য এটা 1 মান দিয়ে দিচ্ছে। তাহলে কি এলো 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে মনে করা যেতে পারে রিংটি একটি বিন্দু আধান, অর্থাৎ যদি পি বিন্দুটা রিং থেকে অনেক দূরে থাকে তাহলে এক্ষেত্রে মনে করা যেতে পারে কি, এক্ষেত্রে মনে করা যেতে পারে রিংটি একটি বিন্দু আধান, রিংটি একটি বিন্দু আধান। তাহলে স্পেশাল কেস 2 হলো। স্পেশাল কেস 3 কি? স্পেশাল কেস 3 কি না, আমরা দেখতে পাচ্ছি কি না রিংয়ের কেন্দ্রে হচ্ছে প্রাবল্য 0, আর কেন্দ্র থেকে অনেক দূরে, রিংয়ের কেন্দ্র থেকে অনেক দূরে প্রাবল্যটা কিন্তু কিউ বাই এক্স স্কোয়ার, অর্থাৎ দূরত্ব অনুসারে কিন্তু প্রাবল্যটা কমছে, তাহলে এদের মধ্যবর্তী কোনো একটা জায়গায় কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা বেশি হবে। অর্থাৎ রিংয়ের কেন্দ্রে একদম ছবিতে চলে আসি, রিংয়ের এই কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ডটা 0, আর একদম পি বিন্দুটা যদি অনেকটা দূরে হয় সেখানে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু অনেকটা কম, তাহলে মধ্যবর্তী কোথাও না কোথাও একটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম আছে, এই দূরত্বের মধ্যে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ম্যাক্সিমাম। এখানে ই ইজিক্যাল টু 0, এখানে ই ইজিক্যাল টু 0, আবার যদি খুব দূরে হয় সেখানে ই ইজিক্যাল টু আমি মোটামুটি কিউ বাই এক্স স্কোয়ার এই রিলেশান পেয়ে যাচ্ছি, তাই তো। এখানে 1/4πε0টা কিন্তু আমি বাদ দিয়ে বলছি, কিউ বাই এক্স স্কোয়ার প্লাস অনেকটাই কম, তাহলে এদের মধ্যবর্তী কোনো একটা অংশে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ম্যাক্সিমাম দেবে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। যত দূরত্বটা বাড়বে, যত পয়েন্টটা বাড়বে, ইলেকট্রিক ফিল্ডের মানটা কিন্তু তত কমতে যাচ্ছে, তত কমছে, তাহলে মধ্যিখানে কোনো একটা বিন্দুতে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম দেবে, সেই পয়েন্টটা আমাকে বের করতে হবে। তাহলে কেস নাম্বার 3-তে রিংয়ের কেন্দ্র হতে যে দূরত্বে প্রাবল্য সর্বাধিক হবে তার তাহলে শর্তটা কি, তার শর্তটা হচ্ছে ই তো হচ্ছে এক্সের ফাংশান, তাহলে ডিই বাই ডিএক্স ইজিক্যাল টু 0, যেহেতু ইটা হচ্ছে এক্সের ফাংশান, তাহলে এটাকে আমরা যদি সলভ করতে পারি তাহলে কিন্তু দূরত্বটা আমি পেয়ে যাব। তাহলে ডি বাই ডিএক্স, এখানে ই এর মানটা বসিয়ে দিচ্ছি 1/4πε0 কিউ এক্স, যেটা ছিল কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইজিক্যাল টু 0। তো এটাকে যদি আমরা ডেরিভেশানটা করি
তাহলে 1/4πε0 কিউ এটা বেরিয়ে এলো। শুধু এক্সের ডেরিভেশান হবে x/r² প্লাস এস, ইউ বাই ভি এর যেরকম ক্লাস তোমরা এতে শিখেছো যে ডেরিভেশন করা d/dx u/v, ঠিক সেরকম এখানে d/dx x/r² প্লাস s² 3/2। তো এটা ডেরিভেশানটা করলে এরকম আসবে। তাহলে প্রথমে কি হবে, নিচেটা থেকে যাবে r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। প্রথম ওপরটার ডেরিভেটিভ হয়ে যাবে এই এক্সের ডেরিভেটিভ এক্স সাপেক্ষে 1, তারপর ওপরটা থেকে যাবে, নিচেরটা ডেরিভেটিভ হবে, নিচেরটা ডেরিভেটিভ করলে 3/2 আসবে। আর r² প্লাস x² 3/2 বিয়োগ 1 সমান 1/2 আসবে, 1/2 আর x² জন্য 2x। আর নিচে কি থেকে যাবে না, নিচে থেকে যাবে r² প্লাস x² 3/2 ইন্টু 2, তাই তো, মানে u/v তো v², তাই তো, তাহলে এটা 2টা কেটে যায়, শুধু কিউ। ইজিক্যাল টু 0। তাহলে এই যে রিলেশান এখান থেকে কিন্তু, তো যদি আমি করি দেখতে পাবো কি না, r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2 বিয়োগ 3x², এখানে r² প্লাস x² হোল টু দি পাওয়ার হাফ ইজিক্যাল টু 0। ঠিক আছে, তার মানে কি এই দুই কেটে যাচ্ছে। তাহলে এই যে ওপরের যে পোর্শনটা, এই ওপরের পোর্শনটা অ্যাকচুয়ালি 0 আসবে। এখান থেকে আমরা মোটামুটি করতে পারবো r² প্লাস x² ইজিক্যাল টু 3x², বা x ইজিক্যাল টু যদি আমরা চাই r/√2। তাহলে এই বিন্দুতে কিন্তু r/√2 অর্থাৎ রিংটার যা ব্যাসার্ধ, সেই r/√2 বিন্দুতে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ম্যাক্সিমাম হবে। এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হবে।